ঈদ মোবারক দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভিতে। আপনারা দেখছেন প্রাণায়াম প্রেজেন্স স্টার টক, সাথে আছি ফারজানা বিথি। ঈদের সময়টা আমরা আমাদের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই, কারণ আনন্দ ভাগাভাগি করলে নাকি আরো দ্বিগুণ হয়ে ফেরত আসে। নিশ্চয়ই আপনারা আপনাদের ভালোবাসায় আমাদের রাখছেন, আর আপনাদের ভালোবাসার যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু স্টার টকের এই আয়োজন। আজ স্টার টকের স্টার হয়ে এসেছেন নায়িকা ববি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমাদের সাথে আছেন মডেল এবং অভিনেতা নীরব। ঈদ মোবারক। Eid Mubarak. Thank you so much Niyab bhaiya, and thank you so much Bobby Apu for being my guest and giving me time. ঈদ কেমন কাটছে বলো? খুব ভালো কাটছে। এবার একটু শর্ট বললে হবে না, একটু লং বলো। স্পেশাল কারণ হচ্ছে যে আমার মা বোন সবাই দেশে। ওকে। আমার মনে হয় আফটার 6-7 ইয়ার্স আমরা দেশে একসাথে ঈদ করছি। ওকে, বাহ, এটা কিন্তু আসলে অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে নিশ্চয়ই। কারণ কারণ সব প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা ঈদে কিন্তু তুমি বলতে যে আমার একা একা ঈদ করতে ভালো লাগে না, আমার মা বোন আসলে একটু মজা হতো হয়তো বা ঈদটা। সো হিয়ার উই গো। ওকে, নীরব ভাই কেমন কাটছে? খুব ভালো আলহামদুলিল্লাহ। সো প্রতিবারের মতোই কাটে। আমরা যেটা হচ্ছে যে ঈদের সময় তো আসলে 365 দিনের একটা দিন যেটার জন্য আসলে অপেক্ষা করি, এবং একদম এক মাস রোজা রাখার পরে একটা দিন, যেই দিনে আমরা সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, তারপর স্ন্যাক্স সব খাওয়া থেকে বিরতি দিয়ে আমরা একদম এমনভাবে খাওয়া খাই যেন ঈদের পরের দিন থেকে মানে ভুলে যাই যে আমরা রোজা ছিলাম এক মাস। তো সেই দিক থেকে সবাইকে দেখতে ভালো লাগে, সবাই সুন্দর সুন্দর জামা পরে, এবং সবাই সব স্তরের মানুষরা একই নতুন ড্রেস পরে হাঁটে, খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, আমি একটু সালামি নিয়ে শুনতে চাই। ববি আপু তো আমাকে সালামি দিবে বলছিল গত বছর, কিন্তু দেয় নাই, না দিয়ে চলে গেছে। এই বছর আমি আর সালামি ছাড়া তাকে ছাড়ছি না। হ্যাঁ, সো কত টাকা সালামি পাচ্ছি? কত টাকা এটা কি বলা যায় বলো? সালামি তো তুমি আমাকে কানে কানে এইভাবে বলতে পারো, মানে 1005 নাকি 1010? হ্যাঁ, কারণ তোমার তো অনেক টাকা ববি আপু, ইউ আর সো এক্সপেন্সিভ। হ্যাঁ, দর্শক বলে, কারণ তোমার মানে অ্যাটায়ার, তোমার ফ্যাশন সেন্স, তোমার সবকিছু দর্শক মনে করে অনেক এক্সপেন্সিভ। এটা কতটুকু সত্য? কিন্তু আসলে এক্সপেন্সিভ মনে করার কিছু নাই, হ্যাঁ, মানে আমার অনেক টাকা ইজ নট ট্রু। ওকে, তাহলে এগুলো এক্সপেন্সিভ আসে কোথা থেকে? অনেক টাকা থাকলে তো তুমি কিনো, টাকাগুলো ওখানেই তো চলে যায়, এর জন্যই তো আমাদের সালামি দিতে পারো না। বাট আমি অনেক টাকা দিয়ে অনেক ভালো ভালো কাজও করি, শুধু এগুলো, এটাও তো আমার প্রফেশন, এখানেও লাগে। বাট আমার এতিমখানা আছে, মাদ্রাসা আছে, ওইটা আমার ফ্যামিলি থেকেও করে, আমাকেও করতে হয়। নট লাইক যে শুধু এগুলো করে করেই সব টাকা নষ্ট করে ফেলি। একদম একদম। তারপরে যেটা হয় যে নিজেকে মেইনটেইন করার একটা ব্যাপার আছে। ও যেটা বললো না, একটা সুন্দর ঈদে কেন ভালো লাগে জানো? যত প্রবলেমই থাকুক, যাই থাকুক, মানুষ নিট এন্ড ক্লিন হয়, নতুন কাপড় পরে, একটা যত স্যাডনেস থাকুক সব অ্যাপার্ট রেখে একটু হ্যাপি থাকে, কথা বলে, সবাইকে হাই হ্যালো করে, ঈদ মোবারক, এটা না দেখতেই ভালো লাগে। একদম, আসলে দেখতেই ভালো লাগে। এই যে নায়ক নায়িকাদের নিয়ে মানুষের এত কৌতূহল, এত জানার ইচ্ছা, এবং থাকে না যে তুমি হয়তো 200 টাকার, নীরব ভাই একদিন আমাকে বলছিল যে আমরা 200 টাকার টি শার্ট পরলেও ওরা মনে করে যে আমরা 200 ইউএসডি টি শার্ট পরছি। 200 টাকার টি শার্ট তো নাই, তুমি কোত্থেকে? না, মানে জাস্ট একটা মানে উদাহরণ দিল, সার্কাস্টিক্যালি বা একটা উদাহরণ দিয়ে বলার মতো। তোমার মতামত কি আসলে নীরব ভাই? ইজ ইট ট্রু যে তোমরা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ জামা কাপড় পরো, অর ইট ইজ লাইক ইউ ক্যারি দ্যাট? না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন শুটিং ছাড়া যখন ড্রেস পরি, তখন তো আসলে নিজেকে মেইনটেইন করার জন্য হয় না, দেশের বাইরে যাওয়া হয়, তখন আসলে মনে হয় যে এই টি শার্টটা পরি, তখন আসলে ব্র্যান্ডটাকে দেখি, বা তখন আসলে দামটা অনেক বেশি মানে মুখ্য বিষয় না, মানে তখন মনে হয় যে ভালো লাগাটা ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে যে শুটিং এর সময় তো আসলে আমাদের দেশের প্রোডাকশন থেকে হোক বা যেখান থেকে হোক, বা আমাদের ক্যারেক্টারের সাথে যেরকম যায় তখন তো ওইভাবেই পরি। বাট জামা কাপড়ের ক্ষেত্রে তো চাই যে কোথাও মিটিংয়ে গেলে একটা সুন্দর ড্রেস পরতে, সুন্দর করে রেডি হয়ে যেতে, একদম ওই যেটার জন্য যাচ্ছি, যেই পারপাসে, যে পারপাসটা দেখতে যেন মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক ভালো লাগছে। সো ভালো লাগাটা ইম্পর্টেন্ট। একদম ঠিক তাই। আচ্ছা ববি আপু, এই যে সারা বছর তো তোমরা কেনাকাটা করো, তোমাদের আসলে ঈদে যে স্পেশালি কেনাকাটা করতে হবে এমন না, তোমাদের কোনো না কোনো অকেশন থাকে, হোক সেটা শুটিং এর জন্য, হোক সেটা অন্য কোনো কাজে। সো ঈদের সময় আলাদা করে শপিং করো কিনা, এখনো সেই রীতিটা আছে কিনা? হ্যাঁ, কি হয় যদি আগে করে ফেলি তো ওগুলো কোনো কোনো প্রোগ্রামে ইউজ হয়ে যায়, তারপরে ইউজ হতে হতে দুই একটা তো থেকেই যায়, ওইটা ঈদের সময় পড়ি। বাট ঈদ তো আসলে মানে যতই কেনাকাটা করি, যাই করি, ওইটা তো একটা কাজের জন্য, বা ওইটা নিজেকে প্রেজেন্ট করবো অডিয়েন্সের জন্য, সেটা। বাট ঈদ হচ্ছে একদম নিজস্ব একটা আনন্দ, নিজস্ব একটা খুশি, ওইটার জন্য অবশ্যই কেনাকাটা করি। আচ্ছা, ঈদে রান্না বান্না করা হয়? হ্যাঁ, তাই? হ্যাঁ। ববি হক রান্না করেন? হ্যাঁ, OMG!
আচ্ছা এরকম করে তো অফকোর্স দেখো নায়ক নায়িকাদের নিয়ে মানুষের একটা ফ্যাসিনেশন থাকে, যেমন নীরব ভাইয়ের মেয়েরা নীরব ভাইকে বলে যে তুমি তো কি অ্যাক্টিং করো, তোমার মিটিং কিসে? হ্যাঁ না অবশ্য তুমি নায়ক হয়ে কেন? হ্যাঁ নায়ক হলে ও মাই মিটিং গড করো কেন? হ্যাঁ মানে কেন মিটিং, তোমার কেন মিটিং করতে হবে, কেন তুমি নায়ক হয়ে না? তো ওইগুলো তো হয় না যেগুলো তো ওদের খুব কিউরিয়াসিটি, প্রত্যেক মানে সবকিছুতে কিউরিয়াসিটি। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা তো একটা জানি যে একটা মনে হয় অস্কার উইনিং একটা মুভি আছে যেটার মধ্যে বাবা ছেলের একটা গল্প আছে, এটা আমি জানি না সবাই জানে কিনা। তো ওই স্টোরিটা শুনলেই মানে যারা জানে তারা বুঝবে যে ওদের অনেক কিউরিয়াসিটি, মানে কেন এটা বাচ্চাদের তো কিউরিয়াসিটি থাকে, কিন্তু থাকে না যে নরমাল যারা দর্শক তারা না নায়ক নায়িকাদের নিয়ে অনেক কিউরিয়াস থাকে, যে ইনি আসলে মানে যখন শুনে বাচ্চা হয়ে যায় আপনি আসলে বাচ্চা সময় খান না, এটা তো একটা তাদের ইনোসেন্স না, এত কিছুর মধ্যেও তারা তাদের মানে স্টারদেরকে নিয়ে ভাবে এরকম কেন হয়, বা ওদেরকে ফলো করে বা কি করে না, এই যে আমি বললাম যে নায়িকা ববি রান্না করে, ওএমজি এটা ভালোবাসা। আরেকটা জিনিস যেটা আমি গল্প শুনেছিলাম, যখন অনেক আগে, এটা মনে হয় 80s বা 90s এ ববিতা ম্যাডাম যখন কোন গ্রামের বাড়িতে যখন শুটিং করতে গেছিল, এখন অনেক মানে হাঁটাহাঁটির মধ্যে ববিতা ম্যাডামকে চিমটি মারছিল একজন। আসলে মানে এটা কি আসলেই ববিতা ম্যাডাম কিনা? তো এই যে তো আরো বেশি ছিল, এখন তো এই আগে তো কোথাও দেখা যেত না, তাই না? দেখা যায়, আগে তো দেখাই যেত না। সো এটা একটা চাঁদের মতো ছিল। আচ্ছা তুমি কি রান্না করো, কি রান্না করতে পছন্দ? আমি বিফ রান্না করতে পছন্দ করি, খেতেও পছন্দ করি। চটপটি, ঈদের সময় চটপটি করি, বিফ করি। বাবা চটপটি রান্না করতে? চটপটি সবচেয়ে ইজি। তাই? সবথেকে ইজি। না সবচেয়ে ইজি হচ্ছে ডিম ভাজি। শোনো, চটপটি রান্না করা এত ইজি, তুমি যদি হাইজেনিক ওয়েতে ঘরে চটপটি খেতে চাও, বাইরে বলে না অনেকে যে না নোংরা পানি থাকে, এই থাকে ওই থাকে, যদি ওইটা অনেক মজা হয়। আমি বাইরে জিনিস খাই, যদি চটপটি খাই অনেক মজা হয়, কিন্তু আমি ঘরে ওটা একটা আলাদা টাচ আছে, একটা কিসের ধুলা 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 ধুলাবালি আর ওগুলা না বললাম, ঠিক মানে আছে। আমার চটপটিতে ধুলাবালি নাই, বাট এমনি টেস্টি হয়। ওকে, আর নীরব ভাইয়ের খেতে কি পছন্দ ঈদে? তুমি তো রান্না করো না। রান্না করি না, বাট আমার কেন রান্না করো না কেন তুমি? কেন রান্না করব? এটা কেমন কথা? কেন করব? কারণ ওর ওয়াইফ খুব ভালো রান্না করে, ওর মা খুব ভালো রান্না করে। ও মা ওয়াইফ দুইজনের রান্না না খেয়ে তো এখন যেটা হচ্ছে যে জীবনে একবার রান্না করে ওদেরকে খাওয়ায়ও না। আমি তো 2020 সালে আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে মা মারা যাওয়ার পরে আমার মানে জন্ম থেকে আমি দেখেছি যে ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে এসে খিচুড়ি আর মানে ইলিশ মাছ রান্না মানে বানাতো মা। তো ট্র্যাডিশন এখন আছে? হ্যাঁ এখনো আছে, কারণ মা মারা যাওয়ার পরে আমার বউ এখনো ওইটা কন্টিনিউ করেছে। তো মানে ওইটাকে অনেক বেশি ভালো লাগে। যে নীরব ভাই হলো ওই লেগেসিতে আছে যে সবাই যদি রান্না করে খাবেটাকে, তো সে খায়। হ্যাঁ সবাই রান্না করে। রান্না আমাদের ছেলেদেরও করা উচিত, মেয়েদেরও করা উচিত। রান্না যে শুধু মেয়েদের চ্যাপ্টার এটা কিন্তু না। নারী ফেমিনিজম জেগে গেছে। না না না, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শেফ কিন্তু ছেলেরাই। হ্যাঁ সো ওদের হাতে জাদু আছে কিন্তু রান্না। সত্যি কেউ খুব ভালো রান্না করে, আই নো দ্যাট। না আমি রান্না করেছি যখন আরো আগে অনেক এই যে বের হয়েছে রান্না, ছোটবেলায় যখন রান্না করতাম তখন হচ্ছে যে ফ্রেন্ডরা মিলে বাসায় যখন থাকতাম চড়ুই ভাতি করতাম, তখন যেটা হচ্ছে খিচুড়ি রান্না করতাম। এবং মানে ফ্রেন্ডরা মিলে তো অনেক সময় খিচুড়ির যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে যখন রান্না হতো, তখন প্রবলেম যেটা হতো যে কালার ডিফারেন্ট হতো, কখনো অফ হোয়াইট, কখনো ক্রিম কালার, ভুলে যেত হলুদ, মানে না হলুদ অল্প একটু হলুদ, তারপরে আবার মনে করে এমন কালার হতো যে পুরো বাসন্তী কালারের, তারপর অরেঞ্জ কালার হয়ে যেত। তো সেগুলো হতে বাট ওগুলোর মজা ছিল কিন্তু প্রত্যেকটা টেস্ট এরকম হতো, কোনটা ভাতের কাছাকাছি আবার কোনটা পোলাওয়ের কাছাকাছি। মানে আমার ঈদের সময় পোলাও রোস্ট হচ্ছে বেস্ট, আমার মায়ের হাতের পোলাও রোস্ট। এবার তো খেলে অনেক বছর পর সেমাই, সকালেই সেমাই। ওকে, আমি একটু জানতে চাই ছোটবেলার যে কোনো একটা ঈদ কিন্তু সব সময় মেমোরেবল থাকে। ধরো যে কখনো মেমোরেবল ইন আ সেন্স যে আমার সাথে অনেক স্যাড একটা ইনসিডেন্ট হয়েছে, আবার কখনো মেমোরেবল ইন আ সেন্স যে এরকম খুশির ঈদ, আনন্দের ঈদ আমি আর কখনোই উদযাপন করিনি, এরকম কোনো আছে কিনা ববি আপু? এখন যদি বলো ছোটবেলার স্যাড যে আসলে কি, ওইটাও মিনিংলেস মনে হয়, আর হ্যাপিনেসটা সবগুলোই আসলে অনেক এক্সক্লুসিভ ছিল। ছোটবেলার ঈদগুলা আমার না শুধু, প্রত্যেকের লাইফে খুব এক্সক্লুসিভ আমার যেটা মনে হয়। এখন হচ্ছে রেসপন্সিবিলিটি, কিভাবে কি করব, সবকিছু অ্যারেঞ্জ করব, ফিল্মের বিষয়, এটা ওইটা, সবার সাথে কম্পিটিশন ছিল, ফ্রেন্ডদের সাথে, কাজিনদের মধ্যে বেস্ট ড্রেস লাগবে, সবার থেকে বেশি সালামি লাগবে, তো আমি ছোট হয়ে যাবো, এটা কেমন দেখা যায় বিষয়টা। ওই এক্সাইটমেন্ট গুলো তো পরে আর আসলে থাকে না। বুঝি যে এগুলো খুবই সিলি ম্যাটার, যেটা নিয়ে আমি খুব হার্ট হচ্ছি, পরে বুঝি যে এটা তো কিছুই না আসলে, এবং যেটা নিয়ে অনেক হ্যাপি হচ্ছি
এখন আর ওইটা নিয়ে ওই হ্যাপিনেসটা মেবি আমাকে ওইভাবে টাচ করবে তখন না। হ্যাপিনেস ওয়াজ ইন লিটল থিংস Right, এখন right, আসলে ওই হ্যাপিনেসটা আমাদের কাছে ধরা দেয় না, হ্যাঁ। বয়স হয়েছে, সময় চলে গেছে। তোমার কি অবস্থা? আমার যেটা হচ্ছে যে মানে আমার মানে স্মরণীয় যদি বলি সেটা হচ্ছে যে আমার জীবনের মানে আমি স্কুলে শুধুমাত্র আমার লাইফে একবার ঈদ করেছিলাম গ্রামের বাড়িতে, হ্যাঁ এবং সেটা বাবার সাথে। বাট এর পরবর্তীতে বাবা মারা যাওয়ার পরে সেটা হয় নাই, এবং ওইটাই প্রথম ছিল এবং ওইটাই শেষ। সো যখনই মানে ঈদ সবসময় আসে মনে থাকে ওইটা। মানে মনে হয় যে এই একটা ঈদই ছিল বাবার সাথে, এবং কখনোই আমি এখন পর্যন্ত বড় হওয়ার পরও কখনো গ্রামের বাড়িতে ঈদ করা হয়নি। আচ্ছা, অনেক বছর ধরে বাংলাদেশে কিন্তু খেয়াল করেছো কিনা জানি না, শুধুমাত্র ঈদেই সিনেমা মুক্তি পাচ্ছে। হ্যাঁ লাস্ট ঈদ ছাড়া ঈদ ছাড়া কোনো সিনেমা মানে মুক্তি ঈদ পাচ্ছে কেন্দ্রিক না। হয়ে যাচ্ছে ঈদ ছবিগুলো। কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই অথচ বিষয়টা আমাদের নিয়ে- ছবিও কিন্তু পয়লা বৈশাখে আরো অন্যান্য ওকেশন ঈদেও ছিল, হ্যাঁ আমার অনেক ছবি যখন থেকে আমি স্টার্ট করেছি অন্য সময়ও ছিল। কিন্তু ঈদ ছাড়া এখন আর আমরা ওরকম সিনেমা দেখি না। তোমাদের সময় হয়তো বা কোনো উৎসব কেন্দ্রিকই হতে হবে এমন না, দেখা গেল 3 মাস পর মানে একটা আমাদের সিনেমা স্টার্টিং দেখলাম। এর সময় হ্যাঁ 3 মাস পরে ওই একটা ইয়েটা সিনেমা ছিল দেখলাম। তাও। কিন্তু এখন যেটা হয় যে ঈদ ছাড়া কোনো সিনেমা আমরা দেখি না। ওটিটিতেও যদি কিছু কাজ দেখি সেটাও কোনো না কোনো উৎসব কেন্দ্রিক বা কোনো না কোনো একটা ওকেশন কেন্দ্রিক থাকে না। আগে যেমন দেখতাম, যেমন ববি আপুর একটা সিনেমা বেরোচ্ছে, 3 মাস পর আবার আরেকটা সিনেমা আমরা হলে দেখছি, ওইটার একটা পোস্টার দেখছি বাইরে, প্রমোশন তো তখন পোস্টারে ছিল বা মাইকিং করে যে প্রমোশন করতে, এখন তো আর সেটা হয় না। সো তোমাদের মানে কেমন লাগে যে এই জিনিসগুলো যে কমলো, দর্শক জনপ্রিয়তা কমছে? আসলে দেশের সিচুয়েশনও একটা বড় ম্যাটার করে এটার জন্য। আবার আফটার কোভিড অনেক কিছু চেঞ্জ হয়েছে, হল কমে গেছে, তারপর সবকিছু আসলে টেক কেয়ারের বিষয়। আর মানুষ যদি অনেক ক্রাইসিসে থাকে, খেতে না পারে, ইনসিকিউরিটিতে থাকে, রাস্তাঘাটে নর্মালি চলতে না পারে, তো মানে হলে সিনেমা দেখতে কিভাবে যাবে, তাই না? এন্টারটেইনমেন্ট তো একটা পরের চ্যাপ্টার, অন্য সো এটা কি প্রভাব বাসস্থানের পর। ফেলছে না তোমাদের যারা তো শিল্পীরা আছো তাদের? ডেফিনেটলি প্রভাব ফেলছে, বাট এটা পুরো ইন্ডাস্ট্রির উপরই প্রভাব ফেলছে এটা আসলে। সো এটা নিশ্চয়ই চেঞ্জ হবে। এখন একটা জিনিস আবার এটাতে আমি মানে ভালো কিছু দেখছি পজিটিভ, সেটা হচ্ছে এখন না সিনেমার গল্পের ভ্যারিয়েশন আছে, যেই 2-4টা বা 5টা ফিল্মই আসে। যেমন আমি দেখতাম যে আমার এখন একটা অ্যাকশন ফিল্ম, আরেকজনের আরেকটা অ্যাকশন ফিল্ম, আরেকটা রোমান্টিক ফিল্ম, আমার অন্য আরো 3টাও নতুন, তাও রোমান্টিক ফিল্ম। বাট এখন দেখছি যে 5-6 রকমের গল্প, মানে যখনই ছবি আসতেছে মানে অডিয়েন্সের তো আসলে ভ্যারিয়েশন পছন্দ, তাই না? এক টাইপের তো সবাই না, ও এক টাইপ পছন্দ করে, আমি হয়তো বা একটু আর্ট টাইপের পছন্দ করি, অ্যাকশন ছবি পছন্দ করে, এরকম ভ্যারিয়েশন আসছে। ইনশাল্লাহ হল যদি বাড়ে এবং সরকারি ওয়েতে যদি এটার দিকে নজরদারি হয় তখন অবশ্যই চেঞ্জেস আসবে। অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। ভাই কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই মানে ইফেক্ট তো পড়েছেই, যে শুধুমাত্র মানে ঈদ কেন্দ্রিক ছবি হচ্ছে এখন শুধু দুটো ঈদে। এছাড়াও আমাদের কিন্তু আগে ভ্যালেন্টাইন, আমাদের পহেলা বৈশাখ, অনেক এছাড়াও occasion, স্বাধীনতা দিবস অনুযায়ী, বিজয় দিবস অনুযায়ী কিন্তু ছবি নির্মাণ হতো এবং ছবির রিলিজে প্ল্যানিং থাকতো। বাট এখন এটাও যেমন একটা মানে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড যেটা, সেটা বলবো যে অবশ্যই ঈদ কেন্দ্রিক ছবিগুলোতে যেমন যেই ছবিগুলো এবার ঈদে রিলিজ হলো, দেখা যায় সেগুলোর বাজেট, এগুলোর ঈদের রিলিজ প্ল্যানিং এর সময় অনেক মানে ম্যাসিভ প্রমোশন প্ল্যানিং থাকে, যেন কোনোটার চেয়ে কোনোটা ছোট না হয়, কোনোটার চেয়ে কোনোভাবে যদি প্রমোশন কম না হয়। গল্পের ভ্যারিয়েশন, গল্পের ভ্যারিয়েশন এবং রোমান্টিক ছবি, সোশ্যাল মিডিয়া, যেমন অবশ্যই আমি বনলতা এক্সপ্রেসের কথা বলবো, এত বিগ কাস্টিং এর একটা ছবি, যেখানে কিন্তু মানে একদম যে ফুল কমার্শিয়াল মানে নাচ গান মারামারি এরকম কিন্তু একদম নেই। বাট এই দর্শকগুলো কিন্তু এন্টারটেইনিং, এবং আমি বলবো যে এর আগের ঈদেও কিন্তু যেমন উৎসব নামের একটা ছবি মানে অনেক পারিবারিক ছবি, হ্যাঁ। তো সব মিলে সব টাইপের ছবি আসুক, এটাই আমরা চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে দুজন অ্যানসার দিলে আমার একটা বিরতি নিতে ইচ্ছে করছে। মে আই? ইয়া শিওর। দর্শক সাথে থাকুন, চলছে আমাদের আজকের আয়োজন, দেখছেন বিজয় টেলিভিশন, চলছে প্রাণডাল প্রেজেন্স স্টার টক। ফিরবো বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি, চলছে প্রাণডাল নিবেদিত স্টার টক, সাথে আছি ফারজানা বিথি। এবং আজকে আমার স্টার টকের স্টার কিন্তু দুজন নায়ক নায়িকা। একজন তো অনেক বেশি সেন্সেশনাল নায়িকা, হ্যাঁ, আমাদের ড্রিম কুইন ববি। আরেকজন হলেন আমাদের চুপচাপ মডেল অভিনেতা নীরব। তার নামও নীরব, সে কাজেও নীরব, নীরবে নিভৃতে কাজ করে যায় কিন্তু লোকটা। হ্যাঁ, ওকে, সিম্পল একটা গেম খেলবো তোমাদের সাথে। হেডফোন কানে দিয়ে অনেক জোরে গান বাজবে, একজন আরেকজনকে কিছু শব্দ দিব, সেই শব্দগুলো বলতে হবে এবং তোমাকে গেস করতে হবে যে কোন শব্দ। সময় থাকবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে 5টার মধ্যে যে কয়টা পাবে সে কয়টা মার্ক। ওকে, লেটস গেট স্টার্টেড। গান স্টার্ট? না, এখনো স্টার্ট হয়নি। স্টার্ট? ওকে, টাইম স্টার্টস নাও। প্রেমিকা।
প্রেমিকা। বাবা, ওয়াও, ওকে তোমার ঠোঁট ভালো চেনে। মানে কি সহজ দিও না, কঠিন দাও। সময় চলে যাচ্ছে বাবি আপু, খানা পিনা তুমি জোরে বলতে পারবা তো? খানা পিনা খানা পিনা দেখায়, হ্যাঁ। আজমিতা। খানা পিনা খানা ওকে, নেক্সট 30 সেকেন্ড। ওকে চোর চোর শখ। চোর চোর কি? ওকে, পরেরটা। ও গড ভিলেন ফাইট। ভিলেন মিশা ভাই ভিলেন ভিলেন। ভিলেন ভিলেন আচ্ছা, আরেক মিনিট দেই আমার মনে হয়। ওকে, আরেক মিনিট দেই এই গান হ্যাঁ। পাতাল হ্যাঁ পাতাল পাতাল। পাতাল 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 পা 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 হ্যাঁ পা। তাল 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 তাল। তাল নিরুপা ইজ ভেরি হ্যাঁ ব্যাড। পা। তাল ওকে, পরেরটা Oh my একটা God. সহজ দাও। এর থেকে সোজা ঈদ মোবারক দিয়ে দাও। ঢেকি কি? ঢেকি 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 ও মাই গড ঠেকি। রাজা রানী কাছাকাছি। রাজা রানী মানে এটা কি? রাজা 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 রা না আমি বুঝতেছি না কেন এটা কোন টাইপের ওয়ার্ড বলতেছো, এগুলা কিছুই আসতেছে না। ওকে ওকে রাজা রাজা রানী রাজা রানী। রাইট ওকে, শেষ। ওকে, রাজা রানী। খুলো রাজা রানী। রাজা রানী চাকরানী বানায় দিছে এতগুলো ওয়ার্ড বলাইতে ভালো 2 হয়েছে। মিনিট দিলাম, পারলা না। খুব ভালো হয়েছে। এরপরে কার বলো? ইউ আর ভেরি ব্যাড এট ইট নীরব ভাইয়া। কোনো লাভ নেই এটা দিয়ে থ্যাংক আমাকে। গড রানী বলতে 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 ওকে, এখন ম্যাডামের পালা, please দাও। রানীকে দাও। ওকে, রেডি? ওকে, গান শুনছো? দাঁড়াও, টাইম স্টার্ট হলে। হ্যাঁ ওকে, কি গান বাজে? কি গান? শুনবে না কিছু লিচুর শুনবে। বাগান লিচুর বাগান। ওকে, হ্যাঁ। টাইম স্টার্টস নাও। চোর। চোর চোর। চোর না অনেক কঠিন করে। তেলাপোকা। পাতাল। এটা পাতাল। তোমাকে জিজ্ঞেস করছিল, তুমি পাতাল। পারো নাই। তুমি পারো না, এটা তোমাকে হ্যাঁ জিজ্ঞেস মানে করছিল। পাতাল। বাতাস পাতাল। পাতাল হ্যাঁ ওই তো দেখছো, আমি তো সুন্দর করে বলতেছি বুঝছো। তুমি তেলাপোকা বলো। নীরব ভাই, তেলাপোকা। টাইম চলে যাচ্ছে। না মানে সুন্দর করে মানে যেসব ওয়ার্ডগুলো বুঝবে সে। খানা পিনা। এটা তো ও তোমাকে খানা জিজ্ঞেস পিনা। করছে। হ্যাঁ। না আমি তো আর জানি না কি বলছে না বলছে। তারপরে হচ্ছে তেলাপিয়া। ইয়া। তেলাপিয়া। তেলাপিয়া মাছ। তেলাপিয়া। তেলাপোকা হ্যাঁ, তেলাপিয়া। পি আ। হ্যাঁ পি আ। তেলা। আমার দিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। তেলা পোকা না, তেলাপিয়া। তেলা হ্যাঁ হ্যাঁ। তেলাপিয়া। তেলাপি মাছ মাছ। আচ্ছা ঠিক আছে। ওকে, আরেক মিনিট চাই। হ্যাঁ, তারপর হচ্ছে বাদুর। বাদুর বাবা। তারপর হচ্ছে ঘুঘু। ঘুঘু। ওষুধ ঘুঘু। ইঁদুর যাক, ভালো বলতেছে, তা উলট পালট তো বলতেছে না। আরেকটা হ্যাঁ বিধবা। 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 বিধবা ওরে বাবা, চিল্লায় বলছে। হ্যাঁ প্যান্ডেল। প্যান্ডেল। প্যান্ডেল প্যান্ডেল। ও ঘর বাড়ি প্যান্ডেল। বাড়ি প্যান্ডেল। না এটা কঠিন কারণ একটার সাথে একটা তো 10 সেকেন্ডস, লাস্ট ওয়ান। ঢেকি। ঢেকি এটা সে জিজ্ঞেস করছিল তোমাকে। ও, ওকে, হয়ে গেছে। ক্লোজ। ও গড আমার কান শেষ
তুমি দেখো তোমাদের কসমিক কানেকশন কেমন। নীরব ভাইকে আসলে তুমি কি কি জিজ্ঞেস করেছিলে সেটা কিন্তু তাকে বলা হয় নাই, কারণ বললে তো সে তোমাকে সেগুলো জিজ্ঞেস করবে না। সো সে না জেনেই কিন্তু সেম জিনিসগুলো তোমাকেই জিজ্ঞেস করেছে, হ্যাঁ। এবং তুমি তারপরও পারলে না। কেন আমি ওগুলো তো বললাম যে অনেক খানা হয়তো পিনা পারলাম। পারোনি, হ্যাঁ খানা পিনা পারোনি, খানা না, পিনা পারছো তো। বলেছি। পাতাল পাতালও এটা কি পারছে। ছিল? তাই, এটা কি ছিল? প্যান্ডেল। পাতালও? প্যান্ডেল। প্যান্ডেলটা হ্যাঁ। পারিনি। বাট এটা দ্য দেখাচ্ছে উইনার আমি ইজ ঘরবাড়ি। হ্যাঁ। ববি হক। না সেটা Okay. তো না, আমি আমার না all মানে credit না goes to না me। না আমি লিপ রিড করতে পেরেছি ভালো। হ্যাঁ, না তারপর আমি তো বোঝানোর একটা যে কিন্তু ক্ষমতা- তোমার পারফরম্যান্স খুব বাজে ছিল। কেন? তুমি কিন্তু তারপরে সে normally lead বলছো। করতে পারছে, আর সে এত ভালো পারফরম্যান্স করছে তাও তুমি লিড করতে পারো নাই। কি পারফরমেন্স করলো বুঝলাম না। বোঝো নাই দেখি তো তুমি ব্যাড পারফর্মার। ওকে, আমি একটু জানতে চাই, দুজন দুজনের খুব ভালো বন্ধু, এই বন্ধুত্বটা আসলে কবে শুরু হলো? ছোটবেলা থেকে হ্যাঁ, অন এন্ড অফ আমি আর না। ববি একটা ছবি সাইন করেছিলাম অনেক আগে, কারণ আমরা অনেক শুটও করেছি, শো করেছি, তাই না? এবং তখন আমার আমরা আর ফিল্মে ওর একটা ছিলাম খুব না। মানে মজার মানে খুব সুন্দর একটা ভালো একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে কলকাতায় গিয়ে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ বিজ্ঞাপন, টিভিসি করেছিলাম একটা অনেক আগে। ওইটা ছিল একটা টুথপেস্টের বিজ্ঞাপন, এবং মানে ওইটার নাম ছিল AMPM। okay. রাইট হ্যাঁ। রাইট রাইট রাইট। সো একদম আমার বিজ্ঞাপনটা প্রথম অনেক দিককার। সুন্দর হয়েছিল, এবং আমরা মানে মানে কাজটা করে হ্যাপি তখন তো হচ্ছিল। নীরব বিজ্ঞাপনে হিট, হ্যাঁ। ঠিক না? তখন মনে হয় তুমি একটা ছবি করতেছিলে, না। তখন ছবি তখন করো আমি নাই। ছবিতে না, আছি তখন না। মডেল হ্যাঁ, হিসেবেই ববি হ্যাঁ, আপু কাজ হ্যাঁ। করতেছিল। হ্যাঁ, তো সেই কাজটা করা, তারপরে এটা কত সালের কথা? এটা তো একদম বাচ্চাবেলার কথা। 11-12 দিকে না, হ্যাঁ, মানে না না ফিল্মের আগে 11-12 10-এর আগে দ্যাটস ফর শিওর। Oh, তাহলে আমার 10ই first হবে, ছবি 10ই হবে। হচ্ছে 15-16 ইয়ার হয়ে তার গেছে, আগে। মানে 7+ ইয়ার্স হলেই কিন্তু ফ্রেন্ডশিপ, দে বিকেম ফ্যামিলি। সো ইউ গাইস বিকাম ফ্যামিলি, অফ কোর্স। আমরা তো একই জায়গার মানুষ, হ্যাঁ। মানে সো একসাথে মানে হয় না যে আমাদের পুরো সময়টা তো ফ্যামিলির সাথে থাকার পরবর্তী যে জায়গাটা সেটা তো আমাদের ফিল্মে একসাথে রাইট রাইট, এটা এটা ট্রু। মানে ওঠা বসা। খারাপ লাগুক ভালো লাগুক দে বিকাম ফ্যামিলি, কিছু হ্যাঁ। করার নাই। আচ্ছা, আমি একটু জানতে চাই, নীরব কখনো কোনো গিফট কিনে দিয়েছে? নীরব মনে হয় একটু কিপটা এই দিক থেকে, হ্যাঁ অন্যদের থেকে নীরব একটু কিপটা আছে। ওকে, তাহলে মানে আমার না, মনে হয় এবং ভুল তাহলে সে জায়গায় এমন- কোশ্চেনটা। এটা চেঞ্জ করো বুঝছো? তার মধ্যে মানে সে এমন যে আমাকে অনেক কিছু গিফট করে দিয়েছে, বুঝছো? না, আমি ওইটাই ভাবতেছিলাম, হ্যাঁ, আমি হ্যাঁ, ভুল ওইটাই। কোশ্চেন করে ফেলছি। নীরব ভাই আমার দিকে যেভাবে তাকায় আছে, তুই আমাকে কর কোশ্চেনটা, আমি কেন- অ্যানসার কেন দিব। এই কোশ্চেনটা তো আমাকে করাটাই একদম পারফেক্ট। হ্যাঁ, আমি তো এর জন্যই মানে হ্যাঁ। তারপরে আবার পরবর্তীতে সেও তো বলবে যে আমাকেও তো কিছু দেয় নাই। হ্যাঁ। আচ্ছা, এবারে দিয়ে দিও দুজন দুজনকে গিফট। ঠিক আমার আছে। মনে যাও হয় বাবা, যে এই ইয়ে তাহলে থেকে- হ্যাঁ। আচ্ছা, ঢাকাই সিনেমার বর্তমান জোয়ারকে যদি মূল্যায়ন করতে বলি তোমাদেরকে, ধরো যে নীরবকে যেমন আব্বাস নামে সবাই চেনে, তোমাকে যেমন পুলিশ ক্যারেক্টারে মানুষ যে বিজলি, পরিমাণ, বিজলি। হ্যাঁ বিজলি নামে তো চিনে, বাট ক্যারেক্টার হিসেবে যে হ্যাঁ মানে অনেকে কিন্তু বিজলি বলতে পারে না, কিন্তু বলে যে ববি আপা ওই যে পুলিশের পোশাক পরে যে অ্যাকশন করছিল, হচ্ছে action Jasmine। হ্যাঁ, সো ওইটা অনেক মানে সবার মনে থাকে। সো আমি একটু জানতে চাই যে এখন যে ঢাকায় সিনেমা হচ্ছে সেখানে কিন্তু তোমাদেরকে যেমন ক্যারেক্টারের নাম ধরে ডাকে বা ডাকতো, এখনো ডাকে, সেখানে কিন্তু ক্যারেক্টারের নাম ধরে আমরা খুব বেশি একটা এখন নায়ক হ্যাঁ, নায়িকাদের এটা ডাকতে কিন্তু true। দেখি না। সো Point এটাকে এটা। কি মূল্যায়ন করবে, তোমার কি মনে হয়? আই ডোন্ট নো, মনে হয় ডেপথ হয়তো বা মানুষের কাছে ওই ডেপথটা যায় না, বা ওই দেখে এনজয় করে, দ্যাটস ইট, এরকম হয়ে যায়। যেমন আগে সত্যি কথা, আমি যতটুকু সময় ইন্ডাস্ট্রিতে আছি, এত মানুষের অ্যাকসেপ্টেন্স, এত ভালোবাসা, যেটা আমি জীবনে ভাবিও নাই, স্বপ্নেও ভাবি নাই যে এইভাবে মানুষ আমাকে মানে অ্যাকসেপ্ট করবে, নাম ধরে ডাকবে, ক্যারেক্টারের নাম ধরে ডাকবে, এত ভালোবাসবে। কারণ আমি তো আমার ফ্যামিলি থেকে সবসময় ধিক্কার পেয়েছি, মানে অপমান, মানে খুব ছোট করতো আমাকে, যে কি করতেছো কি করতেছো, মানে এত ছোট করতেছো। আমি যখন পাবলিক থেকে এবং আমার মানে মানুষের থেকে এত ভালোবাসা পেয়েছি, এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, আমি আসলে খুব ওভারওয়েলমড এবং কৃতজ্ঞ, আমি সত্যি কৃতজ্ঞ। মানে আচ্ছা। এটা জাস্টিফাইড যে আমি এত স্ট্রাগল করে, এত ফাইট করে যে এই জায়গায় এসেছি। আই ফিল প্রাউড যে deserve যাই it. করেছি। একদম, ইউ ডিজার্ভ ইট। ওকে, It's মিনিমাম ভাইয়া? fine. আব্বাস। আমার কাছে মনে হয় যে আমরা যেই সময়টায় বসবাস করছি সেই সময়টায় আমাদের অনেক মানে মাইন্ড ফ্ল্যাকচুয়েট করে, এবং খুব অল্প সময়ে অনেক কিছু মাথায় থাকতে হয়, অনেক কিছু মাথায় আমরা যদি নিতে নাও চাই অনেক কিছু চলে আসে। সেই ক্ষেত্রে আগের দিনে শুধু একটা সিনেমা না, ইভেন আমরা কিন্তু নাটকেও দেখেছি, যেমন বাকের ভাই নাটক Oh my দেখেছি, বাকের God, ভাই দিয়ে হ্যাঁ, অনেক কিছুই শুনেছি। হতো। তারপরে হুমায়ুন আহমেদের যেমন হিমু একটা ক্যারেক্টার, সো ছোট ছোট দিয়ে কিন্তু অনেক বেশি ইয়ে করা যেত, মানুষের মানে মাইন্ড অনেক বেশি মানে এদিক ওদিক যেত না। এখন এত বেশি যায়
সেটা একটা রিজন। আর এটা আমাদের সময় থেকেও যায়। হ্যাঁ, আবার আরো একটা বিষয় হচ্ছে যে প্রমোশনের একটা ব্যাপার আছে, যে একটা ছবি হয় না যে প্রতিদিন এত ঘটনা ঘটে, সো একটা ছবির প্রমোশন কিন্তু বেশি দিন দেখো আসলে যে থাকে হ্যাঁ না। মানে Sustainable ঈদের ছবিগুলো কিন্তু হয় জাস্ট না। 10-15 দিনের প্রমোশনে কিন্তু ছবিগুলো রিলিজ হয়ে যাচ্ছে, বাট একদম। আগে থেকে তো যেমন তোমরা কোনো প্রমোশন করতে না, তোমরা যে সিনেমা করতে হ্যাঁ খুব একটা বেশি যে আমরা Excess পোস্টার promotion-এ দেখতাম যেতাম না। হ্যাঁ, হ্যাঁ। এমনি সেলিব্রিটি শো হতো, হ্যাঁ। হতো ইন্টারভিউজ হ্যাঁ। করতাম, যে প্রমোশনের যে পারপাসে যেতাম এটাও কিন্তু একদম, না। একদম। ছিল না। বাট So, ওই- এটার আরেকটা কারণ হতে পারে, এখন না ওয়ান হিট গন, তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ। রিপিট আর্টিস্ট নাই, এই জন্য যে ওর ধরো একটা ছবি আসলো, আরেকটা ছবি আসলো, আরেকটা ছবি, সো হ্যাঁ। একটা না একটা ক্যারেক্টার মানুষের মনে ধরে যাবে, রাইট? আমার অ্যাকশন জেসমিন দেখে মানে চোরের ক্যারেক্টার, পুলিশের ক্যারেক্টার, বিজলি বা আরো যেগুলো তারপর নোলকে character, তুমি যেই- নোলকের যে হ্যাঁ। ইয়েটা, তো এগুলো মানুষের মনে ঢুকে যায়, কারণ একটার পর একটা ছবি রিলিজ হয়েছে একটা লম্বা আই সময় স্টিল ধরে। রিমেম্বার ববি হক ইজ ইন দ্যাট ব্লু শাড়ি, তুমি ছাড়া কে হ্যাঁ, আছে ওইটাই হয়, হৃদয়ে? যেটা হচ্ছে যে হ্যাঁ, ওই একটার পর একটা হ্যাঁ। ছবি আসলে কি হয়, যার যার Exactly. টেস্টের এখন তো উপর একটা ডিপেন্ড হয়, করে, হয়তো নাই, ববির আবার- মানে নোলকটা ভালো লাগলো হ্যাঁ। অথবা অ্যাকশন জেসমিনটা কিছু ভালো, মানুষের যার মনে বাট রয়ে যায়। পছন্দটা ক্যারেক্টারটা ওরা আসলে নিত। এখন হ্যাঁ। যেটা হয় যে ক্যারেক্টারের নাম নেয় না, সবাই সবাই ব্যক্তি, যেমন ধরো ব্যক্তি নীরব, Right, ব্যক্তি বুবলি বা ব্যক্তি ববি বা ব্যক্তি শাকিব খান বা হ্যাঁ, ব্যক্তি হ্যাঁ, অপু হ্যাঁ। বিশ্বাসকে চিনে, তারাও তো অনেকগুলো সিনেমা করেছে, কিন্তু কাজ কেউ দিয়ে কিন্তু- আসলে ওইভাবে করে হ্যাঁ, মানে মূল্যায়নটা মূল্যায়নটা পাওয়া হয় হচ্ছে। না। ওকে, একটা বিরতি নেই, বিরতি থেকে ফেরত এসে আমরা আরো মজা করবো, আরো খেলা খেলবো। দর্শক সাথে থাকুন, চলছে বিজয় টিভিতে প্রাণ ডাল প্রেজেন্ট স্টার টক। আমাদের মুঠোয় মুঠোয় সময় পার হচ্ছে প্রাণ ডালের মতো, আপনাদের নিয়ে ফেরত আসছি বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি, চলছে ঈদের 7 দিন ব্যাপী বিশেষ আয়োজন। এখন দেখছেন প্রান্ডাল প্রেজেন্ট স্টার টক, সাথে আছি ফারজানা বিথি, এবং আমাদের মুঠোয় মুঠোয় কিন্তু সময় পার হচ্ছে প্রান্ডালের মতোই। তাই আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন নীরব আর ববি। আরো একবার ওয়েলকাম ব্যাক দুজনকে। একটু র্যাপিড ফায়ার খেলতে চাই তোমাদের সাথে, দেখি কে কত শর্টকাট এবং অনেস্ট অ্যান্সার দিতে পারো। ওকে, আমি জানি যে ববি আপু একদম ঠুসঠাস অ্যান্সার দিবে, কিন্তু নীরব ভাই একটু পেঁচানো আছে। হ্যাঁ, নীরব ভাই কিন্তু পেঁচায়। এখন নীরব ভাই আমাকে বলবে, আমি তোমার সাথে কবে পেঁচাইছি? হ্যাঁ। বলো না বলবো না, তুমি বলো। বলো বলো বলো, কাকে দিয়ে শুরু করবো? লেডিস ফার্স্ট। লেডিস যে, ফার্স্ট। এখন লেডিস ফার্স্ট। ওকে, যদি আপনি সুপার হিরো হন, তাহলে আপনার সুপার হিরো ক্যারেক্টারের নাম কি হবে? বিজলি 2। ওকে, যদি টাইম মেশিন পাও তাহলে কি করবে? আমি আমার বাবার কাছে আবার যাব, মানে বাবাকে ফেরত আনবো। ওকে, যদি একজন পরিচালক হও একদিনের জন্য, তাহলে একদিনের জন্য পরিচালকের লাভ শর্ট ফিল্ম করবা তুমি? একদিনের কাকে শর্ট ফিল্ম। কাকে কাস্ট করবে? একটা শর্ট ফিল্ম করতে। ধরো যে পরিচালক হলে কাস্টিংটা তুমি করতে আমি পারবে। আমাকে কাস্ট করব, এবং Okay. যেই কাজগুলোতে মানুষ ভাবে যে ববি এটাতে Fit ঠিক হবে না, না। ফিট না, সবসময় গ্ল্যামারাস এবং খুব বিগ বাজেটের কাজ করে, ওই অন্য টাইপের কাজে কাস্ট করব আমাকে। ওকে, যদি জীবন নিয়ে সিনেমা হয়, তোমার জীবন নিয়ে, তাহলে সিনেমার নাম কি হবে? আর্থ। আর্থ। হ্যাঁ। বাবা, সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি কোন মেসেজটা পাও? আমি কবে বিয়ে করছি, আমি কি বিয়ে করেছি, তারপর আমার বোনের আপনাকে বিয়ে বেবিগুলোর করতে সাথে, এটা চাই। কি আপনার বেবি? না, আপনার বেবিও হয়ে আপু গেছে? আপনাকে বিয়ে করতে চাই, এটা তো মানে এরা আপু এটা লিখে তো- আবার বিয়েও করতে চায়, মানে হ্যাঁ, আপু বলে বিয়ে আপু বলে কেমনে আবার বিয়ে করতে চায়। মানে এটা আমি বুঝলাম না। আচ্ছা, সব থেকে অদ্ভুত ফ্যান রিকোয়েস্ট কি ছিল তোমার? ডেটিং করার জন্য বলে, দেখা Okay. করার জন্য বলে, অদ্ভুতের থেকে অদ্ভুত। ওকে, তোমার দেখা সব থেকে সেরা বাংলা সিনেমা কোনটি? বাংলা সিনেমা অনেকগুলোই আছে, বাট এখন আমার মনে হচ্ছে মানে মনে পড়ছে দীপু নাম্বার 2, আমার খুব পছন্দের একটা মুভি। ওকে, কোন সিনেমা তোমার জীবন বদলে দিয়েছে? আমাদের দেশের আর তোমার সিনেমা কোনটা তোমার জীবন বদলে ও দিয়েছে? দেহরক্ষী, ডেফিনেটলি। সার্চ দেহরক্ষী। তো আমি স্টার্ট করেছি, বাট দেহরক্ষী বদলে দিয়েছে। ওকে, ডেট করতে গেলে কোন তিনটা জিনিস মেনটেন করা জরুরি? ছেলেদের না মেয়েদের? দুইজনেরই। ধরো যে তুমি ডেট করতে যাচ্ছ, হ্যাঁ। অপোজিট পার্সনের কি মেনটেন করা জরুরি তোমার কাছে মনে হয়? মানে ফেক না থাকা জরুরি, কারণ প্রথম দিকে না স্পেশালি ছেলেরা খুব ফেক থাকে, তারপর মানে আস্তে আস্তে আসল চেহারাটা বের হয়। সো এক্সপেকটেশনটা এত থাকে, পরে যখন শকড হয়, ইট ওয়াজ আ বিগ ওই যে ইয়ের মতো তোমার ওই যে ইদানিং একটু ট্রল করতে দেখি যে তোমার মানে রিয়েল থাকা অনলাইনে উচিত। কি দেখা যায় আর ডেলিভারিতে কি হ্যাঁ, আসছে এটার মতো। এক্স্যাক্টলি। প্রথম হাইয়েস্ট 2 মাস 3 মাস, হ্যাঁ, 6 মাসের মধ্যে তো বের হয়ে যায় দেরি নিজেরটা। হয়ে যায়। এখন হ্যাঁ, আপু এত সময় যে লাগে না। কতটা আনসিভিলাইজড, কতটা ইনহিউম্যান, সব বের হয়ে যায়। মা এক্সপেরিয়েন্স থেকে বলতেছে, যা বোঝা যাচ্ছে। হয়েছে নাকি এরকম? ডেফিনেটলি হয়েছে। ওকে ওকে,
চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোন নায়ককে সবথেকে বেশি হ্যান্ডসাম লাগে? নীরব বাদে। অনেকগুলো হ্যান্ডসাম নায়ক আছে। নীরব বাদে। আমার তো মনে হয় যে তাও ভালো যে শাকিব ভাই তো আসলে নিজের জায়গাটা এমন ভাবে মাশাআল্লাহ ক্রিয়েট করেছে, সো তাকে সে আরো বেটার ওয়েতে। বাট আমাদের দেশে অনেক হিরো না শুধু অনেক ভালো হিরোইন আছে, হিরো আছে, প্রেজেন্ট করার জায়গাটা নাই, ঠিক আছে? ওরকম গল্প নাই, ওরকম ডিরেক্টর নাই, ইনভেস্টর নাই। আচ্ছা, কার কাছে তোমার মনে হয় ইন্ডাস্ট্রির সকল ধরনের খবর আছে? এই যে এদের কাছে থাকে, ও আছে, আরো 2-4 জন এরকম আছে, ওদের কাছে সব সময় সব খবর থাকে। সত্যি? পাপারাজি? না এখন হুট হ্যাঁ, করে সত্যি এটা সত্যি। ওকে ওকে, শুটিং এ কে সবথেকে বেশি গসিপ করে, নায়িকারা না নায়করা? নায়করাও করে, শুধু নায়িকাদের নামে বলে যে নায়িকারা করে, নায়করাও প্রচুর গসিপ করে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ডিড Thank you. ফ্যান্টাস্টিক। নাও তোমার টার্ন, নীরব ভাইয়া। ওকে, তোমাকে এখন একটা নির্জন দ্বীপে পাঠানো হলো, সেখানে তুমি একটা কন্টেন্ট দেখতে পারবে, কোনটা দেখবে? একটা কন্টেন্ট যে কোনো সিনেমা, ওটিটি কিংবা আরে, আমাকে সিরিজ, কেন এটা একটাই দেখতে পারবে। সিনেমা। কোনটা? ও কোন সিনেমাটা? হাব্বাস, তাড়াতাড়ি বলো, ফায়ার, র‍্যাপিড ফায়ার। টার্মিনেটর 4। ও মাই গুডনেস। Wow. তোমার দেখা সবথেকে সেরা বাংলা সিনেমা কোনটি? সেরা বাংলা সিনেমা। আবে আব্বাস, তাড়াতাড়ি ক। না দেখো, আমি বলছি না স্লো মোশনে র‍্যাপিড ফায়ার কে খেলে, দেখো। এখন কি সবগুলো মেমোরাইজ করতেছো, কি কি দেখছো? আনন্দ অশ্রু। আনন্দ অশ্রু। ওকে, শুটিং এ কে সবথেকে বেশি গসিপ করে, নায়করা নাকি নায়িকারা? শুটিং এ সবাই শুটিং করে। হ্যাঁ, আচ্ছা, গসিপ কেউ করে না, না। শুটিং এ গসিপ করে না। আচ্ছা, যদি তুমি টাইম মেশিন পাও কি করবে? টাইম মেশিন পাই, ব্যাকে চলে যাব, ওকে, স্কুল আর- লাইফে। যদি নিজের জীবন নিয়ে সিনেমা হয় তাহলে সেই সিনেমার নাম কি দিবে? সিনেমা। সিনেমা, বাহ। ওকে, যদি নায়ক না হয়ে ভিলেন হতে তাহলে নিজের কি নাম রাখতে? জিল্লু, কাল্লু? না, এখন আর মানে সিনেমার সব ছবির ক্যারেক্টার যেগুলো করছে সবই তো নেগেটিভ, সেগুলো প্রত্যেকটাতে ভিলেন আমি। ওকে, সোশ্যাল মিডিয়া যদি হারিয়ে যায় তাহলে তুমি কি নিয়ে বাঁচবে? খুব ভালো হয়, খুব ভালো হবে, আমি খুশি হব। I'll be Wow. so happy. এটা নিয়ে ওয়াও। বাঁচার কিছু নাই, চিপ। এটা খুব ওকে, তোমাকে যদি লং ড্রাইভে যাওয়ার সুযোগ দেওয়া হয় ইন্ডাস্ট্রির একটা নায়িকাকে নিয়ে, কাকে নিয়ে যাবে? রাশমিকা। তো বিয়ে হয়ে গেছে। হোক না, তারপরও হোক না। ওকে, সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি কোন মেসেজটা পাও এখনো? এখন না, মানে ইরান যুদ্ধ। হ্যাঁ, ইরান যুদ্ধ। ইরান যুদ্ধের মেসেজ পাও? তোমাকে কেন দেয়? যাই না আমি। তোমাকে কি আফগানি ভাবে নাকি? না, এগুলোই তো আসে বেশি। আচ্ছা, একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কি করবে? সন্ত্রাস, মানে বাংলাদেশ থেকে যদি সন্ত্রাস মুক্ত করা যেত। সন্ত্রাস মুক্ত করতে তোমার সন্ত্রাস হইতে হবে, যা বুঝতেছি So what? বাংলাদেশ। মানে এটা আসলে আমার চাওয়া। আচ্ছা, কোন সিনেমা তোমার জীবন বদলে দিয়েছে বা কোন কাজ তোমার জীবন বদলে দিয়েছে? অমিতাভ ভাইয়ের সাথে পরিচয়। অমিতাভ ভাইয়ের সাথে পরিচয় জীবন বদলে দিয়েছে, তারপরে তো টিভিসি আসলো। মানে সেটার জন্য না, আমি মনে হয় বাংলাদেশের একমাত্র আর্টিস্ট যে অমিতাভ ভাইয়ের 9টা বিজ্ঞাপন করেছি, এবং আমিও, আমার মনে হয় শুধু এটা যেমন আমার মানে আমার রেকর্ড, অমিতাভ ভাইয়েরও রেকর্ড। অমিতাভ ভাই বাংলাদেশের কাউকে নিয়ে 9টা বিজ্ঞাপন বানায় নাই, একটার বেশি কাউকে দুটো কাউকে কাজই নেয় না, করেন, কাউকে নিয়ে রিপিটই করে না। এবং আমার অমিতাভ ভাইয়ের কাজ করতে গিয়ে, যেমন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার মনে আছে আমি ইউনিভার্সিটি, আমি তখন সেমিস্টার ব্রেক দিছি, আমি বলছি ভাইয়া আমার এবার সেমিস্টার ব্রেক, আমি আপনার সাথে শুটিং দেখতে যাব। বলাই তুই শুটিং দেখে কি করবি? পরে আমি বলছি ভাইয়া আমি আপনার এডি হিসেবে কাজ করব। পরে বলে যে তোর বাসা কোথায়? আমি বললাম ক্যান্টনমেন্টে। বলে যে তুই অফিসে আসতে কতক্ষণ লাগবে? আমি বলছি ভাইয়া হাফ অ্যান আওয়ার। পর আমার যেতে যেতে 45 মিনিটস, তখন আমি জাস্ট ওই বনানী রোডে দাঁড়ানো, তখন বের হয়ে যাচ্ছিল। বের হয়ে যাওয়ার সময় গাড়ি আমাকে থামায়, বলতেছে একটা কাজ কর, তুই শুটিং আর দেখতে যাবি কেন, এটা তুই কর। তো Wow. এবং সেইটা হচ্ছে যে অনেক, মানে অনেক বড় একটা বিজ্ঞাপন। সেটা হচ্ছে আমি আর আকরাম খান একটা পেপসুডেন্টের বিজ্ঞাপন করেছিলাম তখন। অনেক তখন বিগ আকরাম- ব্র্যান্ড ইউনিভারে। তো অমিতাভ ভাই কাকে নিয়েছিল সেটা বলে নাই, বাট যাকে নিয়েছিল তাকে বাদ দিয়ে বলছে তাহলে তুই কর। ওয়াও, মানে এই জিনিসগুলো কিন্তু টার্নিং পয়েন্টস ইন লাইফ, ঠিক না? যে Right, থাকে না right. যে অনেক ভালো অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেসেস আছে আমাদের দেশে, আমরা বলি কিন্তু কথায় কথায় যে ওভার রেটেড, আন্ডার রেটেড, ওকে ব্যবহার করা হয় না। তুমি যেমন, তোমার যেমন একটা ক্ষোভ আছে যে সবাই তোমাকে গ্ল্যামার চরিত্রে ডাকে, কেউ তোমাকে, মানে থাকে না যে তুমি যেই আর্টিস্টিক চরিত্রগুলো করতে চাও সেখানে ডাকে না। নীরব ভাইয়েরও নিশ্চয়ই এরকম আছে যে তোমার কাছে মনে হয় যে তুমি আরো অনেক কিছু তোমাকে ভাঙতে পারতো,
কিন্তু সেটা করেনি। সো কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্টর অ্যাক্ট্রেস অনেক বেশি লাকি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে আনলাকি হয় যে আসলে পায়নি। আমার মনে হয় ববি আপু এই দিক থেকে অনেক আনলাকি, যে তাকে আসলে ওইভাবে ভাঙতে পারেনি, গ্ল্যামার থেকে বের করে অন্য কিছুতে দিতে পারেনি। এটা কি তোমার মনে না, হয়? এটা তো আমার একটা আছে, একটা সার্টেন পিরিয়ডের পর আসলে আর্টিস্টের, যে কোনো আর্টিস্টের ইচ্ছা করে যে ডিফারেন্ট কিছু করি এবং নিজের মতো করে করি। বাট না, এদিকে আমি আল্লাহ কি বলবো না, তাহলে আল্লাহ নারাজ হবে। কারণ হচ্ছে যে আমি যতগুলো সাকসেস একটার পর একটা পেয়েছি, ওইটা আসলে আমি লাকি, ওকে আমি ব্লেসড। ওকে এটা কোনো খারাপ কিছু না যে কমার্শিয়াল সাকসেসফুল হিরোইন, এটা কোনো খারাপ কিছু না। বাট একটা সার্টেন পিরিয়ডের পর মানুষের চাওয়া পাওয়া চেঞ্জ হয় না, বা ওকে একটা ওকে তোমার জীবনে না পাওয়া কি আছে এখন পর্যন্ত? না পাওয়ার তো অনেক, পাওয়ার অনেক কিছু আছে, না পাওয়ার অনেক কিছু আছে। আচ্ছা নীরব ভাইয়া, না পাওয়া কি আছে জীবনে? না পাওয়ার অনেক কিছু আছে, মানে Okay. আমার কাছে মনে হয় যে এটা অনেক মানে পাওয়া শেষ হয়ে গেলে তখন আর মানুষ বেঁচে থাকবে না। একদম ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ। you দুজন so খুব much. গুণী মানুষকে আমরা আজকে অনুষ্ঠানে পেলাম। আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা আসো, আমরা আড্ডা দিই, আড্ডা দিতে দিতে সময় চলে যায়, কখন যে আসলে সময়টা যায় আমি টের পাই না। এবং তোমাদের কাছে অনেক নতুন নতুন কিছু শিখি, হাউ অ্যান আর্টিস্ট ক্যান বি দিস মাচ হাম্বল। সো থ্যাংক ইউ সো মাচ ববি আপু, থ্যাংক ইউ সো Thank মাচ নীরব you. ভাইয়া ফর Thank বিং you. মাই গেস্ট, ফর গিভিং মি টাইম। কেমন লাগলো আয়োজনে এসে, এবং দর্শকদের ছোট্ট করে একটু ঈদের জন্য শুভেচ্ছা দিয়ে দাও। খুব ভালো লাগলো, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, আমার এতগুলো কথা বলার জন্য এবং দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। সবসময় আপনারা আমাকে অনেক অনেক ভালো জায়গায় রাখার চেষ্টা করেছেন, এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। এবং প্লিজ বাংলা সিনেমার সঙ্গে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ নীরব ভাইয়া। বিজয় টিভিতে যারা আছেন তাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, এবং সবসময় বলি অলওয়েজ যেই কথাটা আমি না বলে শেষ করি না, সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে হোক, রোদে পুড়ে হোক। আসলে সেই কষ্টটা কোনো কষ্টই না যখন দেখি আপনার হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখছেন। সো আপনার হলে গিয়ে ছবি দেখবেন, বাংলা সিনেমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন যে কাজগুলো পাইপলাইনে আছে, এখনো মুক্তির অপেক্ষায় আছে, কিংবা যে কাজগুলো আসবে সেগুলোর জন্য আগাম শুভকামনা, এবং নিশ্চয়ই সেই কাজগুলো নিয়ে কোনো না কোনো একদিন কথা বলবো আমরা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখছিলেন বিজয় টিভিতে প্রাণ ডাল প্রেজেন্স স্টার টক, সাথে ছিলাম ফারজানা বিথি, এবং আজকে গেস্ট হয়ে এসেছিলেন নীরব এবং ববি। তাদেরকে নিয়ে ফেরত আসবো কিনা আসবো না সেটা জানি না, তবে নতুন অতিথি আসবেন সেটার খোঁজ কিন্তু আমি দিয়েই যাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিজয় টিভির সাথে। শুভরাত্রি।